আমাকে বিয়ে করার জন্য তুই এতটা নিচে নামবি তা আমি ভাবতেও পারিনি অনু। তুই আমার জীবনটা নষ্ট করে দিলি। আমার ভালোবাসাকে শেষ করে দিয়ে খুব শান্তি পাচ্ছিস, তাই না? তোর মুখ দেখতেও এখন আমার ঘৃণা করছে। সূর্য ভাইয়ার গর্জনে ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। আমার গলাটা তিনি শক্ত হাতে চেপে ধরে কথাগুলো বলে যাচ্ছেন। রাগে তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। ব্যথায় আমার চোখ মুখ কুঁচকে আসছে। কিন্তু তার চোখের আগুনের সামনে আমার আর্তনাদ করার সাহসটুকুও কেন যেন পাচ্ছি না। তিনি দাঁতে দাঁত চেপে আবার বললেন, মেজো চাচু ঠিকই চেয়েছিলেন। তোকে এই দুনিয়ায় না আনতে চাওয়ার সিদ্ধান্তটাই সঠিক ছিল। তোর মতো মেয়েরা শুধু মানুষের জীবন কেড়ে নিতে জানিস, জীবন দিতে জানিস না। কেন করেছিস এসব? কথা বল, কি ভাবছিস? আত্মহত্যা করে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করবি? আর আমি তোকে বউ হিসেবে মেনে নেব? আমি যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে অস্ফুট স্বরে বললাম, আমি ব্যথা পাচ্ছি সূর্য ভাই, ছাড়ুন। সূর্য ভাই আমার গালটা আরো জোরে চেপে ধরলেন। তার শক্ত আঙুলগুলো মনে হচ্ছিল আমার নরম চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। দাঁতে দাঁত চেপে তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, তো তুই কি ভেবেছিলি তোর মতো নির্লজ্জ মেয়েকে বউ করে এনে আমি আদর করব? অপমানে আর যন্ত্রণায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। চিৎকার করে বলে উঠলাম, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি। আপনি নিজে কবুল বলেছেন। পরিবারের সামনে ভালো সাজার নাটকটা আপনি নিজেই করেছেন। এখন আমাকে দোষ দিচ্ছেন কেন? যদি সায়রা আপুকে এতই ভালোবাসতেন তবে কাজীর সামনে কবুল বললেন কিভাবে? আপনি তো তবে আমার চেয়েও নিকৃষ্ট। অনু, তিনি চিৎকার করে উঠলেন। হয়তো এই প্রথম আমি তার মুখে মুখে এভাবে কথা বলায় সূর্য ভাইয়ার চোখ দুটো যেন কটর থেকে বেরিয়ে আসতে চাইলো। তার চোখ দুটো যেন রক্ত বর্ণ ধারণ করেছে। রাগে কাঁপতে কাঁপতে বললেন, এত বড় বড় কথা আসে কোত্থেকে তোর? এত কিছু করার পরেও আবার মুখে মুখে তর্ক? অবশ্য তোর মতো মেয়েরা তা ভালোই পারে। নাটক করেই তো বাড়ির সবার কাছে আমাকে ভিলেন বানিয়েছিস। তোর কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? তোর মতো মেয়ে কতটা বিষাক্ত হতে পারে তা জানলে আমি তোকে কখনো কাজিন হিসেবেও পরিচয় দিতাম না। ঘৃণা আসতো আমার নিজের রক্তের ওপর। তার কথাগুলো তীরের মতো আমার বুকে বাজছিল। তিনি আবার গর্জে উঠলেন, তোর দিকে তাকাতেও আমার গা গুলিয়ে উঠছে। আমার ঘর থেকে এখনই বের হ। এই ঘরে আমার জীবনে আমার কোনো কিছুতেই তোর বিন্দু মাত্র অধিকার নেই। গেট আউট অফ মাই রুম অ্যান্ড লাইফ। সূর্য ভাইয়া আমাকে সজোরে একটা ধাক্কা দিলেন। ধাক্কাটা এতই জোরে ছিল যে আমি টাল সামলাতে না পেরে টেবিলের কোনায় গিয়ে পড়লাম। হাতের কনুইতে প্রচন্ড চোট লাগলো, কিন্তু সেই শারীরিক ব্যথার চেয়েও সামনের মানুষটার বিষাক্ত কথাগুলো আমাকে কলিজায় তীরের মতো বিঁধছিল। আমি ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ আগে দাদু আমাকে নিজে এই ঘরে দিয়ে গিয়েছিলেন। হাসপাতাল থেকে আজই ডিসচার্জ পেয়ে বাসায় আসার পর দাদু বললেন, আজ থেকে আমাকে এই ঘরেই থাকতে হবে। আমি না চাইতেও দাদুর আদেশে বাধ্য হয়েছিলাম। ভাবিনি এই ঘরে ঢুকতেই এমন অভ্যর্থনা পাবো। অথচ কিছুদিন আগেও এই মানুষটাকে নিজের জীবনের সব মনে করতাম আমি। যাকে ঘিরে আমার ছোট্ট পৃথিবীটা ছিল, যার চোখের দিকে তাকিয়ে আমি বাঁচার রসদ পেতাম, যাকে এক পলক দেখার জন্য কত ব্যাকুল হয়ে থাকতাম। অথচ সেই মায়াবী চেহারার আড়ালে এমন একটা নিষ্ঠুর মানুষ লুকিয়েছিল, তা কে জানতো? কি হলো? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কথা কি কানে যাচ্ছে না? রুম থেকে বের হতে বলেছি, গেট আউট। সূর্য ভাই আবার চিৎকার করে উঠলেন। তার চিৎকারে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। অপমানে আর কষ্টে চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে। এত অপমানের পরে এই ঘরে এক সেকেন্ডও থাকার ইচ্ছে রইল না।
আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। টলতে টলতে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলাম করিডোরের সামনে সায়রা আপু দাঁড়িয়ে। চোখ দুটো তারও ভেজা। স্বাভাবিক আর ভালোবাসার মানুষ অন্য একজনকে বিয়ে করেছে, কষ্ট তো তার হবেই। অন্তত সবাই তাই ভাবছে। কিন্তু তিনি কি জানেন, তিনি যতটুকু না সৌর্য ভাইয়াকে ভালোবেসেছেন, তার চেয়ে সহস্র গুণ বেশি আমি তাকে আগলে রেখেছিলাম আমার হৃদয়ের গহীনে। সে ভালোবাসার কোনো সীমা নেই। আমাকে দেখে তিনি নিজের চোখের পানি মুছলেন। তারপর অস্ফুট স্বরে বললেন, অনু। আমি তার ডাকে পাত্তা দিলাম না। করিডোরের এক কোণে নিজুম আপুও দাঁড়িয়ে আছে। সেও ছলছল চোখে তাকিয়ে। অন্যদিন হলে আমি তার কাছে ছুটে গিয়ে ডুকরে কেঁদে উঠতাম, কিন্তু আজ হাত পা সব অবশ হয়ে আসছে। নিজুম আপুও আজ এগিয়ে এলো না। সে এখনো আমার ওপর রেগে আছে, কারণ তার মনের মানুষ ইশতিয়াক ভাইয়াও যে আমাকেই ভালোবাসে। কি অদ্ভুত আমাদের জীবনের এই চতুষ্কোণ সমীকরণ! আমরা যাকে চাই সে আমাদের চায় না, আর যে আমাদের চায় তাকে আমরা পাই না। আমি যখন নিজের ঘরে ঢুকছি, তখন দেখলাম সূর্য ভাইয়া ঘর থেকে বেরিয়ে এলেন। একবার সায়রা আপুর দিকে, তারপর আমার দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে গটগট করে নিচে নেমে গেলেন। যদিও আমি তার তাকানোর অপেক্ষা না করেই দরজা বন্ধ করে দিলাম। দেয়ালে টাঙানো মায়ের ছবির দিকে তাকালাম। তারপর নিজের বাম হাতের সাদা ব্যান্ডেজটার দিকে। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম ঠিকই, তবে সবাই যা মনে করেছে সৌর্য ভাইয়ার জন্য আসলে তা পুরোপুরি সত্য নয়। বাবার দ্বিতীয় স্ত্রীর কিছু বিষাক্ত কথা আর আমাকে নিয়ে দেওয়া তার অভিশাপের বোঝা বলতে না পেরে আমি জোকের মাথায় এই ভুলটা করে ফেলেছিলাম, যার শাস্তি হয়তো এখন আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাবা শব্দটা প্রতিটা মেয়ের কাছে আশ্রয়ের নাম হলেও আমার কাছে একটা বিভীষিকা। কারণ আমার বাবা থেকেও নেই। বাবা মাকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু আমি যখন মায়ের গর্ভে এলাম, মা খুব অসুস্থ ছিলেন। ডাক্তার মাকে গর্ভপাত করার পরামর্শ দিয়েছিলেন, না হলে প্রাণের ঝুঁকি ছিল। বাবা রাজি থাকলেও মা একটা প্রাণ এভাবে মেরে ফেলতে রাজি হয়নি। বাবা মায়ের ওপর রাগ করতেন, কিন্তু মায়ের ভালোবাসার কাছে সব সময় এর মতো সেই বারও হেরে গিয়েছিলেন। আমি জন্মানোর সময় মা যখন সবাইকে ছেড়ে চলে গেল, সাথে সাথে আমার বাবার কাছে আমি নামক সদ্য জন্ম নেওয়া শিশুটারও মৃত্যু হয়েছিল। এই বাড়ির বাকি সদস্যরা আমাকে আগলে রেখে বড় করেছেন। তারা আমাকে ভালোবেসে আগলে রাখলেও বাবার কাছে আমি অপয়া। আর আমার জন্যই আমার ভাইয়া অরণ্য ভাইয়া আজ পরিবারের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। সত্যি কি আমি অপয়া? পৃথিবীতে কেউ তো অপয়া হয় না, এটা বিশ্বাস করতে নেই। আমিও করি না। দাদু আমাকে দেখাশোনার জন্য বাবার দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন, কিন্তু বাবা তার দ্বিতীয় স্ত্রীকে কোনোদিন গ্রহণ করতে পারেননি। সেই ক্ষোভের আগুনে আমাকে প্রতিনিয়ত পুড়তে হয়। বাবার দ্বিতীয় স্ত্রীর মতে আমার জন্ম না হলে মা মরতেন না, আর তাকেও এমন ভালোবাসাহীন সম্পর্কে থাকতে হতো না, যেখানে এত বছর সংসার করেও সে মাতৃত্বের স্বাদ পায়নি। সৌর্য ভাই আমার চাচাতো ভাই হলেও তিনি আমার কাছে কোনোদিন শুধুই ভাই ছিলেন না। কবে কখন যে তাকে ভালোবেসে ফেলেছিলাম নিজেও জানি না। কিন্তু আজ নিজেকেই ঘৃণা হচ্ছে, কারণ আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যে আমাকে কোনোদিন ভালোবাসবে না। আমি এমন একজনকে চেয়েছি যে আমাকে কোনোদিন চায়নি। আমার জীবনের সেই অভিশপ্ত দিনটা শুরু হয়েছিল ঠিক 1 সপ্তাহ আগে থেকে। আমি তখন 17 উত্তীর্ণ, 18য় পা দেওয়ার 10 দিন বাকি। বাড়ি জুড়ে ছোট্ট চাচুর প্রথম সন্তান এবং খানবাড়ির সবচেয়ে বড় মেয়ে রুকাইয়া আপুর বিয়ের আয়োজন চলছিল। সেদিন সকালে আমি আপনাকে ভীষণ ভালোবাসি সূর্য ভাই, কথাটা মুখ দিয়ে বের হওয়া মাত্রই আমার গালে এক শক্তিশালী পুরুষের কঠিন হাতের সাপাটে একটা চড় আছড়ে পড়ল। ঝনঝন করে উঠল মস্তিষ্ক। চোখের সামনে অন্ধকার নেমে এলো। বেহায়া, বড় ভাইকে প্রেমের প্রস্তাব দিস? লজ্জা করে না তোর?
সূর্য ভাইয়ের গর্জনে আমার কলিজা শুকিয়ে এলো। আমি গাল চেপে ধরে ভাঙা গলায় বললাম, আমি আপনাকে কখনো ভাইয়ের চোখে দেখিনি। তবে কখন থেকে যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আবার নির্লজ্জের মতো ভালোবাসার কথা বলছিস? অসভ্য বেয়াদব মেয়ে, তোকে তো আজ কেটে কুচি কুচি করব। বলেই তিনি গটগট করে পা বাড়ালেন, যেন এক নিষ্ঠুর জল্লাদ। একটু পরেই ফিরে এলেন হাতে এক ধারালো রামদা নিয়ে। আমার দিকে এগিয়ে এসে কোপ দিতেই, না! ধড়ফড় করে উঠে বসলাম আমি। শরীর থরথর করে কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। ডাগর ডাগর চোখ দুটো তখন এক ভীত হরিণীর আতঙ্ক। আমি সপ্তদশী কন্যা, ইহিতা খান অনিন্দিতা, সবার আদরের অনু। আমি কি ভোরের স্বপ্ন দেখলাম? ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? তবে কি আমার এই স্বপ্নটাও সত্যি হবে? এই ভয়ে যখন আমি কুঁকড়ে আছি, ঠিক তখনই পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? নির্ঘাত সূর্য ভাইয়ার স্বপ্ন দেখেছিস? স্বপ্নে ওই কাঠখোট্টা আনরোমান্টিক লোকটা কি খুব বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল নাকি? নিজুম আপু খিলখিল করে হেসে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে চোখ কটমট করে তাকালাম। নিজুম আপু হাসতে হাসতেই বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? তোর হৃদয়ের রাজকুমার তো কালকেই আসছে। স্বপ্ন আর দেখতে হবে না, কাল সামনাসামনি দেখে নিস তাকে। আমি শুকনো গলায় বললাম, আপু, আমি একটু আগেই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি তাকে মনের কথা বলতেই সে রুদ্র মূর্তি ধারণ করলো। বাস্তবেও যদি এমন হয়, সূর্য ভাই যদি আমায় ভালো না বেসে সত্যিই স্বপ্নের মতো আমাকে মারতে আসে? ধুর, ভালোবাসবে না মানে? ভাইয়া তোকে অলরেডি ভালোবাসে। এই দেখ, আমাদের সব কাজিনদের মধ্যে ভাইয়া কিন্তু তোকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সবসময় আগলে রাখে। তবে বড় চিন্তার বিষয় হলো আমাদের পরিবার। তুই তো জানিসই, এই বাড়িতে কাজিন ম্যারেজ একদম নিষিদ্ধ। বড়রা কেউ এটা মেনে নেবেন না। এখন তোকে এমন কিছু একটা করতে হবে যেন তুই এই বাড়িরই একজন হয়ে থাকতে পারিস। তোর ভালোবাসাটা যদি সত্যি হয়, তবে এই কঠিন নিয়ম ভাঙার সাহস তো তোকে দেখাতেই হবে। নিজুম আপুর কথায় আমার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আমি দীর্ঘশ্বাস ফেলে বেশ গম্ভীর স্বরে বললাম, আদরের আড়ালে যে করুণা লুকিয়ে থাকে আপু, সেটা বুঝতে আমার বাকি নেই। বাড়ির সবাই আমায় আগলে রাখে ঠিকই, কিন্তু সেটার কারণ ভালোবাসা নয়, সহানুভূতি। আমার মা নেই, বাবা আমাকে দু চোখে দেখতে পারে না, আর বাবার দ্বিতীয় স্ত্রী তো আমাকে সহ্যই করতে পারে না। সূর্য ভাইয়াও হয়তো সেই করুণা থেকেই আমায় আগলে রাখে। তোমাদের প্রতি তার যে টান, আমার প্রতিও হয়তো সেই একই দায়বদ্ধতা। এর বেশি কিছু ভাবা আমার জন্য বিলাসিতা। আমার কণ্ঠে ফুটে ওঠা বিষাদ আর চরম সত্যের হাহাকার দেখে নিজুম আপু থমকে গেল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু পরক্ষণেই আবেগপ্রবণ হয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। কাউকে লাগবে না তোর। আমি তোকে ভালোবাসি না। চল এখন ওঠ, বাড়িতে বিয়ে আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওইদিকে রুকাইয়া আপুর কোনো হুঁশ নেই। লোকে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির চোখে ঘুম নেই। যাই হোক, এই বিয়ের উশিলায় প্রথমবার ফুপিকে দেখবো। খুব এক্সাইটেড লাগছে রে। জন্মের পর শুধু গল্প শুনেছি, আজ বাড়ির উৎসবটা সার্থক হবে। আমি ম্লান হেসে জিজ্ঞেস করলাম, ফুপিরা কখন আসবে? শুনেছি আস্তে আস্তে রাত হবে। বাড়ির তিন কর্তা তো তাদের এয়ারপোর্টে আনতে গেল। সূর্য ভাই কি যাবে? না, সে কাজে ব্যস্ত, তাই যেতে পারবে না। কয়েকদিন পরেই তো সে ঢাকা থেকে স্থায়ীভাবে এদিকের শাখায় বদলি হয়ে আসবে, তাই কাজের চাপ বেশি। তবে কালকের মধ্যে ছুটি নিয়ে চলে আসবে বলেছে। এতদিন নিজের অনুভূতিকে সামলে রাখলেও প্রতিদিন তাকে সামনে থেকে দেখার পর কিভাবে রাখবো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আমি নিঃশ্বাস ছেড়ে বললাম, ও, তাহলে আমি কলেজ থেকে একবার ঘুরে আসি। আজ কলেজ যেতে হবে না, আমিও যাব না। বড় চাচু পারমিশন দিয়েছে, আমার আব্বুও মেনে নিয়েছে। আজ রিল্যাক্স কর। আমি টিপ্পনি কেটে বললাম, আজ তোমার ক্লাস ইশতিয়াক স্যারের ক্লাস আছে। ক্লাসে না দেখলে তিনি তো আবার তার প্রাণের বন্ধু সূর্য ভাইয়ের কাছে নালিশ করে দেয়। ইশতিয়াক নামটা আসতেই নিঝুম আপুর চোখ চকচক করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ফুঁসে উঠে বলল,
হুম, ইশতিয়াক ভাইয়ার সব বন্ধুগুলো কেন জানি তারই মতো নিরেট আর কাঠখোট্টা হয়। এদিকে সে আমাদের বাড়ির মেয়েকে তাদের বাড়িতেই বিয়ে দিচ্ছি, সেই খাতিরেও তো একটু ছাড় দেওয়া উচিত। তুই বরং ওই কলেজ ছেড়ে আমার কলেজে ভর্তি হয়ে যা। সূর্য ভাইয়া ওই ওমেন্স কলেজের বাইরে আমায় কোথাও যেতে দেবে না আপু। তোদের প্রেম তো গোপনে গোপনে অনেক দূর। নিজের প্রেয়সীকে কি কেউ এতগুলো পরপুরুষের মাঝে পাঠাতে চায়? নিজুম আপু চোখ টিপল। বাজে কথা বলবা না তো। তোমাকে তো ওই কলেজে ভর্তি করাতে চেয়েছিল। দাদুর কাছে কান্নাকাটি করে বেঁচে গিয়েছিলে, মনে নেই? নিজুম আপু মুখ শুকনো করে বলল, ভুল করেছি। সূর্য ভাইয়ার কথা শোনা উচিত ছিল না। অন্তত ইশতিয়াক ভাইয়াকে তোর মতো কাছ থেকে তো দেখতে পারতাম। আচ্ছা বাদ দে। দাদু ফুপিকে দেখলে কেমন রিয়াকশন দেবে বলতো? কি জানি, দাদু তো বড় চাচুকে বলেই দিয়েছে তার আশেপাশে যেন ফুপি না যায়, তাদের বোন যেন তারা নিয়েই থাকে। ফুপির পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। দাদুকে বললে কি বিয়ে দিত না? বাদ দাও না আপু, বড়দের নিয়ে এসব আলোচনা না করাই ভালো। কেউ শুনলে খবর আছে। অরণ্য ভাইয়া কি বিয়েতে আসবে না? বলেনি কিছু। আমি বিষণ্ণ মুখে বললাম, জানি না। জিজ্ঞেস করলে বলে সময় পেলে আসবে। আমার খুব খারাপ লাগে আপু। আমার জন্য ভাইয়া বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল। অথচ আমি দিব্যি এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। নিজুম আপু আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আসলে ভাইয়া তার এই ছোট্ট বুড়িটাকে অনেক ভালোবাসে বলেই তো তাকে আগলে রাখতে বাবার অবাধ্য হয়েছিল। বাড়ির সবার সাথে যোগাযোগ না রাখলেও বোনকে তো সে এখনো পাগলের মতো ভালোবাসে। তাই চিন্তা করিস না, ভাইয়া নিশ্চয়ই আসবে, এবার একটু হাসতো। বলেই সে আমায় সুড়সুড়ি দিয়ে হাসাতে লাগলো। আমি কোনোভাবে প্রাণ নিয়ে হাসতে হাসতে দৌড়ে পালালাম। তারপর রেডি হবার জন্য গিয়ে আলমারি খুললাম। আমার আলমারি একপাশে লুকিয়ে রাখা ছিল সূর্য ভাইয়ার অনেকগুলো ছবি। কিছু লুকিয়ে তোলা তো কিছু ফেসবুক থেকে কালেক্ট করা। প্রতিদিন এই স্থির চাউনির দিকে তাকাতেই আমার দিন শুরু হয়। কি দেখে হাসছিস রে? নিজুম আপু উকি দিল। কিছু না বলেই চট করে ছবিগুলো লুকিয়ে ফেলে কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। খান বাড়িতে সেদিন উৎসবের আমেজ। একদিকে বাড়ির মেয়ের বিয়ে, অন্যদিকে ২৫ বছর পর ছোট্ট ফুপি দিলারার প্রত্যাবর্তন। ২৫ বছর আগে ভালোবেসে ঘর ছেড়েছিলেন ফুপি। রাগ আর অপমানে দাদু তাকে ত্যায্য করেছিলেন। আজ বড় চাচুর উদ্যোগে সেই অভিমান ভাঙার চেষ্টা চলছে। রেডি হয়ে নিচে নামলাম। কেন জানি সকালে আমার কিছুই খেতে ভালো লাগে না। আর এই না খাওয়ার ফলে পেটে এমন গ্যাস জমেছে যে নিজুম আপু মজা করে বলে আমার পেট নাকি আস্ত গ্যাসের সিলিন্ডার। খাওয়ার অনীহা ঢাকতে সবার ব্যস্ততার মাঝে সটকে পড়তে চেয়েছিলাম, কিন্তু বাড়ির বড় গিন্নি চোখ এড়ানো দায়। বড়মার ডাক মাথা নিচু করে তার পাশে গিয়ে দাঁড়াতেই তিনি কান টেনে ধরল, ফাজিল মেয়ে, আবারও না খেয়ে পালাচ্ছিস? আগেরবার না খেয়ে অসুস্থ হওয়ার পর আমার ছেলে আমায় যা শুনিয়েছিল, আজও কি তাই করবি? বড়মা, আজ তো সূর্য ভাইয়া নেই, তোমাকে কেউ বকবে না, ছেড়ে দাও না, লাগছে তো। চুপচাপ টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। অগত্যা টেবিলে গিয়ে বসলাম। সেখানে রিদান, রাফি, নিজুম আর রুকাইয়া আপুও আছে। রিদান আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। ৮ বছরের ছোট রাফি তো খাবার নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধাচ্ছে। খানবাড়ির একমাত্র বাচ্চা প্রোডাকশন হাউস হলো ছোট চাচুর পরিবার। ৪ সন্তানের জনক জননী তারা। আমার বাবা, দুজন সন্তান, আমি আর অরণ্য ভাইয়া। বড় আম্মুর শারীরিক সমস্যার কারণে সূর্য ভাইয়ার পর তাদের আর সন্তান হয়নি। তাই সূর্য ভাইই সবার নয়নমণি। বাড়ির প্রথম সন্তান বলে তার শাসন আর গাম্ভীর্যই আলাদা। বড়মা জোর করে নিজের হাতে খাইয়ে দিলে সোজা রিকশা নিয়ে কলেজে গেলাম। কলেজের গেটে আসতেই হাতঘড়ির দিকে তাকিয়ে কলিজা কেঁপে উঠল। দেরি হয়ে গেছে। প্রথম ক্লাসটাই ইশতিয়াক ভাইয়ার। তিনি ক্লাসে আমাকে না দেখলেই সোজা ঢাকায় সূর্য ভাইয়ার কাছে নালিশ করবেন। কিছু না ভেবে এক ছুট দিতেই পায়ের সাথে কি যেন একটা আটকালো। আর অমনি আছাড় খেয়ে পড়লাম। পায়ের নখের কানি উঠে দরদর করে রক্ত পড়তে লাগলো। ব্যথায় ফুঁপিয়ে উঠলাম আমি। ঠিক তখনই এক দীর্ঘদেহী পুরুষের ছায়া আমার ওপর পড়ল। ইশতিয়াক ভাইয়া,
তিনি চারপাশের কোনো কিছু তোয়াক্কা না করে আমার সামনে হাঁটু গেড়ে বসে পা টেনে নিলেন। উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে অনু? কোথায় লেগেছে আমাকে বলো। আচমকা কারো স্পর্শ অপ্রস্তুত হয়ে পা সরিয়ে নিলাম। লোকজন আমাদের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। কিছু হয়নি ইশতিয়াক ভাইয়া, সরি স্যার। কিছু হয়নি মানে? দেখছি রক্ত বেরোচ্ছে, তারপরও বলছো কিছু হয়নি। পা এদিকে দাও। তিনি হাঁক ডাক দিয়ে কলেজের স্টাফকে ডেকে বরফ আনলেন। আমি ব্যথায় ফুঁপিয়ে কাঁদছি আর ইশতিয়াক ভাইয়া অপলক আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে কাঁদতে দেখে যেন তার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। বরফ দিয়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে তিনি বললেন, চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। তার কথায় আমি বেশ অবাক হলাম। এত কঠোর নিয়মের মানুষটা আজ ক্লাস না নিয়ে আমায় বাড়ি নিয়ে যেতে চাইছেন। মাঝে মাঝে তার কথায় আমি এর চেয়েও বেশি অবাক হই। তিনি মাঝে মাঝে আমায় খুব অদ্ভুত প্রশ্ন করতেন যা আমি কিছুই বুঝতাম না। বলতেন, অনু তুমি কি চোখের ভাষা পড়তে পারো? কখনো নিজের চারপাশের মানুষের চোখের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করেছো সেখানে কি লেখা আছে? আমার চোখের দিকে তাকিয়ে কি কিছু বোঝা যায় অনু? আমি তখন বোকার মতো বলতাম, কই কিছুই তো বুঝলাম না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতেন, ঠিক আছে আগে বড় হও তখন বুঝবা। ভাবনা থেকে বেরিয়ে বললাম, কিন্তু ক্লাস, এই পায়ে ক্লাস করার প্রয়োজন নেই। কাল এমনিতেও তোমাদের বাড়িতে যাব, তখন আজকের ক্লাসের সিট দিয়ে আসবো। তিনি হাত বাড়িয়ে দিলেন। আমি কিছুটা দ্বিধা করে তার হাত ধরে গাড়িতে বসলাম। আমাকে পৌঁছে দিয়ে তিনি অপেক্ষা করেননি, কলেজের উদ্দেশ্যে চলে যান। আমার এই অবস্থায় দেখে বাড়ির সবাই অস্থির হয়ে উঠল। ঠিক তখনই বাবা ড্রয়িং রুমে ঢুকলেন। আমার পায়ের রক্তের দিকে এক পলক তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেলেন। যেন তার কাছে আমার কোনো অস্তিত্বই নেই। আমি তার কেউ না। দূরে বাবার দ্বিতীয় স্ত্রী মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই নিজুম আপু এসে একটা ফোন আমার কানে ধরল। ওপাশ থেকে সেই গম্ভীর গর্জমান কণ্ঠস্বর ভেসে এলো, কালকের বাড়ি এসে তোর পা যদি আমি না ভাঙি, বাদর একটা, সারাদিন লাফালাফি করা চাই তোর। এত কিসের তাড়া তোর, বেয়াদব? কাকে দেখে এত লাফালাফি করছিস? কথা বলছিস না কেন? কথা বল। ভয়ে ফোনটা আমি দূরে ছুঁড়ে ফেললাম। বুক কাঁপছে আমার। কাল সূর্য ভাই আসবে, আমি রুমের দরজা আটকে বসে থাকবো, না হলে সূর্য ভাইয়া সত্যি কিছু একটা করে বসবেন। এর আগেও একবার সবার সামনে আমাকে 3টে চড় মেরেছিলেন। তখন ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়েছি। এবার এমন অপমানে আর ভালোবাসার মানুষের হাতের নির্যাতন হলেও আমি তো লজ্জা আর দুঃখে সুসাইড করেই ফেলবো। হু। বর্তমান কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। অতীত ভাবতে ভাবতে ক্লান্ত চোখে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম জানি না। ঘুম ভাঙলো সকালের প্রচন্ড চিৎকার আর শোরগোলে। নিচে নেমে যে দৃশ্যটা চোখে পড়তেই বুক ধক করে উঠল, শ্বাস যেন গলায় আটকে গেল। নিচে মানুষের চিৎকার আর চেঁচামেচির শব্দে ঘুমটা পাতলা হয়ে এলো। গায়ে ওড়নাটা কোনো মতে জড়িয়ে নিয়ে আমি নিচে ছুটলাম। তবে সিঁড়ির কাছে আসার পর আর পা চলল না। থমকে দাঁড়িয়ে গেলাম। নিচে যেন এক বিচার সভা বসেছে। দাদু এবং বড় চাচ্চু শক্ত মুখে সোফায় বসে আছেন। আর তাদের সামনে নির্বিকার ভঙ্গিতে দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছেন আবরার খান সৌর্য। তার পরনের কালকের সাদা শার্টটা এখন এলোমেলো। জায়গায় জায়গায় কাদা লেগে আছে, যেন কাদায় গড়াগড়ি খেয়ে এসেছেন। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো রক্তবর্ণ হয়ে ফুলে আছে। আচ্ছা, তিনি কি কোনো কারণে কান্না করেছেন? নাকি রাগে আর সারা রাতের নিঝুম ক্লান্তিতে টকটকে লাল হয়ে আছেন? তা আমি বুঝতে পারছি না, আর বোঝার চেষ্টাও করতে চাইছি না। এই মানুষটাকে নিয়ে ভাবলে বুকটা যেন হাহাকার করে ওঠে। এর আগে তাকে এমন অবস্থায় একবারই দেখেছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। সেদিনও তার গায়ে কাদা ছিল। তিনি হুট করে আমার ঘরে ঢুকে আমার কোলে শুয়ে পড়েছিলেন। বলেছিলেন, অনু আমার মাথায় একটু হাত বুলিয়ে দে প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। সেদিন আমার কোলে মুখ লুকিয়ে ফুঁপিয়ে উঠেছিলেন তিনি। তার শক্ত সামর্থ্য শরীরটা কান্নায় দুলছিল। আর্তনাদ করে বলছিলেন, ও কেন এটা করলো? ওকে প্লিজ চলে আসতে বলো।
আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি মরে যাচ্ছি অনু। জানি না তার কান্নার কারণ কি ছিল। ছোট আমি তখন ধারণা করেছিলাম তার বেস্ট ফ্রেন্ড সিয়াম ভাইয়া সেদিন ইউকে পড়াশোনার জন্য চলে যাওয়ায় হয়তো তিনি কষ্ট পেয়ে কাঁদছিলেন। তাকে ওভাবে দেখে সেদিন আমিও কেঁদে দিয়েছিলাম। তিনি মুখ তুলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। তার চোখ রক্ত জবার মতো লাল ছিল। প্রথমবার চোখের সামনে কোনো পুরুষকে এভাবে কাঁদতে দেখেছিলাম, তাও আমার সেই শক্তপোক্ত সৌর্য ভাইকে। তিনি আমাকে ধমকে বলেছিলেন, "তুই কাঁদছিস কেন গাধি? কান্না বন্ধ করে পড়তে বস।" বলেই উঠে চলে গিয়েছিলেন। কিন্তু আমি কান্না থামাতে পারিনি। কোনো এক অজানা কারণে সারা রাত কেঁদেছিলাম। পরদিন চোখ ফুলে কলাগাছ হয়ে গিয়েছিল আমার। বাড়ির সকলে ভেবেছিল আমি হয়তো কোনো কারণে কষ্ট পেয়ে কেঁদেছি। ভাইয়া সেবার আমাকে সারা দিন শহরে ঘুরিয়েছিলেন মন ভালো করার জন্য। কিন্তু সেদিন প্রথমবার বুঝলাম আমি ভয়ঙ্করভাবে সূর্য ভাইয়ার মায়ায় আটকে গেছি। যদিও সেদিন জানতাম না তার কষ্টের কারণ কি ছিল, কিন্তু আজ তাকে এই অবস্থায় দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আজ তার এই অবস্থার কারণ যে আমি, তা বেশ ভালোই বুঝতে পারছি। সায়রা আপুকে তিনি এতটা ভালোবাসতেন তা আমার সত্যিই জানা ছিল না। দাদু গম্ভীর স্বরে আবারও জিজ্ঞেস করলেন, "কাল রাতে তুমি কোথায় ছিলে সূর্য? জবাব দিচ্ছ না কেন? অনুকে কেন তোমার ঘর থেকে বের করে দিয়েছিলে?" সূর্য ভাই নিষ্প্রিয় গলায় জবাব দিলেন, "দাদু, বিয়ে করেছি মানেই তার সাথে সংসার করব, এমন কথা তো আমি দিইনি। আপনারা আমাকে বাধ্য করেছেন তাই বিয়ে করেছি। এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবেন না।" দাদুর কণ্ঠ চড়ে গেল। সাথে অবাক হয়ে বললেন, "আমরা তোমাকে বাধ্য করেছি? কখন?" "অনু যখন হসপিটালে মরণাপন্ন ছিল, ইশতিয়াক যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল, তুমিই তো হুট করে কোথা থেকে কাজে নিয়ে এসে বললে যে তুমি অনুকে বিয়ে করবে।" সূর্য ভাই আঙুল দিয়ে ভ্রু চুলকে নজর লুকিয়ে আমতা আমতা করে বলল, বলেছিলাম, কারণ আপনারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিলেন। এই বাড়িতে কাজিন বিয়ে এলাও না। তারপরও অনুর এক কথায় আপনি আমাকে ডেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। বিয়ে করার শখ ছিল ওর, তাই ওর শখ পূরণ করে দিয়েছি। বিয়ে বিয়ে করে যে নাচানাচি করেছিল তা তো দিয়েছি। এখন তো তার আরো নাচানাচি করা উচিত। এর চেয়ে বেশি আর কি চায় সে? ছেলের এমন ধৃষ্টতাপূর্ণ উত্তর শুনে বড় চাচ্চু সজোরে টেবিলে চাপড়ে দাঁড়িয়ে পড়লেন। চড় মেরে তোর গাল লাল করে দেব সূর্য। ছোট থেকে তোকে কিছু বলিনি বলে তুই ধরাকে সরাজ্ঞান করেছিস। বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? মনে রাখবি, সবকিছুর একটা সীমা থাকে। ছেলের ওপর এমন আক্রমণ দেখে বড় মা আর আপু চুপ থাকতে পারলেন না। সিঁড়িতে আমাকে দেখেই তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তর্জনী উঁচিয়ে বললেন, "আপনারা সবাই মিলে আমার ছেলের ওপর এভাবে চড়াও হচ্ছেন কেন? একটা মেয়ের হাত কাটার দায় আমার ছেলের ওপর চাপিয়ে তাকে যা তা বলছেন। সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে আমার ছেলে বাধ্য হয়েছে ওকে বিয়ে করতে। এটা কি জোর করা নয়? এখন জোর করে বিয়ে করিও কি আপনাদের শান্তি হয়নি? এখন অন্তত আমার ছেলের পিছু ছাড়ুন। সে তো আপনাদের মান রাখতে নিজের সুখ আর ভালোবাসাকে বিসর্জন দিয়েছে।" বড় চাচ্চু স্তম্ভিত হয়ে বললেন, "সুরাইয়া, তুমি এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার?" "কেন বলবো না? কাল মুখ বুজে সব সহ্য করেছি। কিন্তু আমার ছেলের সাথে এমন অবিচার হতে থাকলে আমি আর চুপ থাকবো না।" আমার বুকটা প্রচন্ড ব্যথায় টনটন করে উঠল। যে মানুষটা সবসময় আমায় বুকে আগলে রাখতেন, যার মধ্যে নিজের মৃত মায়ের মমতা খুঁজে পেয়ে সারা জীবন বড়মা বলে ডেকেছিলাম, সেই মানুষটাই আজ আমাকে সহ্য করতে পারছেন না। নিজের সন্তানদের জন্য তিনি আজ আমাকে পর করে দিলেন। মায়েরা বোধহয় এমনই হয়, নিজের সন্তানের জন্য তারা পুরো পৃথিবীর সাথে লড়তে পারে, আবার অন্য কারো জীবন ছারখার করতেও দ্বিধা করে না। সায়রা আপু তখন পেছন থেকে এসে দাঁড়ালেন। হয়তো তিনিও এতক্ষণ বাইরে ছিলেন, হয়তো সূর্য ভাইয়া আর তিনি সারা রাত একসাথেই ছিলেন। ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে।
ঠিক তখনই সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বাবার দ্বিতীয় স্ত্রী মুখজানটা দিয়ে বলে উঠলেন, বাবা, আপনার একবার আমাদের সৌর্যের কথা ভাবা উচিত ছিল। ছেলেটা সায়রাকে ভালোবাসতো, আর আপনি তাকে এমন একটা অপয়া মেয়ের সাথে জুড়ে দিলেন, যে কিনা জন্মে তার মাকেই শেষ করে। কথাটা তিনি সম্পূর্ণ করতে পারলেন না। সূর্য ভাইয়া রক্তচক্ষু নিয়ে তাকাতেই তিনি কথা গিলে নিলেন। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারছিলাম না। চোখ ফেটে কান্না আসছে। যতবার চাই সামলে উঠতে, ভাগ্য যেন ততবার আমায় পুড়িয়ে দেয়। সায়রা আপুর দিকে একবার চোখ পড়ল। তিনি করুণ চোখে সূর্যের দিকে তাকিয়ে আছেন। আমি জানি না এই সম্পর্কের আসলে তৃতীয় পক্ষ কে, সায়রা আপু নাকি আমি নিজে। ছুটে সোজা ছাদে চলে আসলাম আমার প্রিয় কাঠগোলাপ গাছটার কাছে। এটা নাকি আমার মায়ের প্রিয় ফুল ছিল, তাই হয়তো এই ফুলের প্রতি আমারও টানটা অন্যরকম। মনে মনে এক চরম সিদ্ধান্ত নিলাম, ভয়ঙ্কর সিদ্ধান্ত, এটাই সবার জন্য ঠিক হবে, আমার সৌর্য ভাই এবং পরিবারের সকলের জন্য। এখন শুধু দাদুকে একা পাওয়ার অপেক্ষা। স্থির আকাশের দিকে তাকিয়ে আমি ডুব দিলাম 1 সপ্তাহ আগের সেই স্মৃতিতে, যেদিন আমার জীবনে সায়রা আপুর আগমন ঘটেছিল। অতীত। সেদিন রাতে বাড়ির প্রতিটি সদস্যের মনে এক অস্থির অপেক্ষা। একমাত্র দাদাজান ছাড়া সবাই ড্রয়িং রুমে। তার অমতে ছোট্ট ফুপি বাড়িতে আসছে, এই কাণ্ড তিনি মানতে পারছেন না। যদিও মনে মনে তিনিও হয়তো চেয়েছিলেন ফুপি ফিরে আসুক, তবুও তার জেদ আকাশছোঁয়া। খানবিলার সদর গেটের সামনে দুটো বড় গাড়ি থামলো। গাড়ি থেকে নামলেন ফুপি দিলারা। বেশ স্বাস্থ্যবান, আর অভিজাত্যের ছাপ তার অবয়বে। বড়মা হাসিমুখে এগিয়ে গিয়ে বললেন, আমেরিকার ননদ, অবশেষে আপনার দেখা পেলাম আমরা। ফুপি হেসে এগিয়ে এসে বললেন, কেমন আছেন ভাবি? ভাবিনি আপনাদেরকে আর কোনোদিন দেখতে পাবো। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ননদিনী। বড়মা ছোট চাচি তাকে দেখেই জড়িয়ে ধরলেন। ননদ ভাবির এমন মিলন সচরাচর দেখা যায় না। আমি নিজুম আপু আর রিদান রাফি অবাক হয়ে দেখছিলাম বড়দের এই আবেগজনিত মিলন। তখনই গাড়ি থেকে এক সুন্দরী যুবতী মেয়ে নামলো। হালকা লালচে চুল, টানা টানা বড় চোখ, আর পরনে লং গাউন। মেয়েটার রূপ যেন কোনো অপ্সরীকে হার মানাবে। যদিও পোশাকটা নিয়ে তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মনে হচ্ছে পোশাকটা তার ইচ্ছার বিরুদ্ধে পরানো হয়েছে। তবুও সে সেটা সামলে চলছে। তার এক হাতে ধরা ছোট্ট একটা বাচ্চা ছেলের হাত। ফুপি পরিচয় করিয়ে দিলেন, ও আমার বড় মেয়ে সায়রা, আর ও ছোট ছেলে ববি। ওদের বাবা অফিসের কাজে আটকে গেছে, 2-3 দিন পরেই চলে আসবে। রাফি ববির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপু, ববি আবার মানুষের কেমন নাম? আমাদের চৌরাস্তার মোড়ের কুকুরের একটা বাচ্চা আছে না, লাল রঙের, আমি তো ওকে ববি নামে ডাকি। আমি ফিসফিসিয়ে ধমক দিলাম, চুপ কর, বড়দের কানে গেলে কান লাল করে দেবে। বড় মা সায়রার চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ, মেয়ে তো দেখি জান্নাতি হুর। ফুপি হেসেই বললেন, কার মেয়ে দেখতে হবে না? তারপর জিজ্ঞেস করলেন, তা যার জন্য আসলাম সেই বিয়ের পাত্রী কই? রুকাইয়া আপু এগিয়ে আসতেই ফুপির চোখ ছলছল করে উঠল। নিশ্চয়ই মনে নেই তোর ফুপিকে? না থাকারই কথা। তখন তো ছোট ছিলি, কত বড় হয়ে গেছিস। বিয়ে হচ্ছে, দোয়া করি অনেক সুখী হ মা। হঠাৎ বড় হাসিমুখে বলে উঠলেন, রুকাইয়ার পরে সিরিয়ালে তো আমাদের সায়রা মামুনি আসে। আমাদের সায়রা মামুনির বিয়েও কিন্তু এই বাড়িতে বসেই হবে। কি বল মামুনি, রাজি তো? সায়রা আপু কিছুটা লজ্জা পেল। বড় মার কথাগুলো আমার মোটেও ভালো লাগলো না। আমি বারবার সুন্দর মানুষের প্রশংসা করতে ভালোবাসি। সায়রা আপুকে দেখে ভালো লেগেছিল, কিন্তু বড় মার এই বিয়ের প্রসঙ্গটা যেন মনে কাঁটার মতো বিঁধল। আমি ওখান থেকে সরে যেতে নিলেই ফুপি ডেকে উঠলেন, তুমি কোথায় যাচ্ছ? পরিচয়ই তো হলো না। নাম কি তোমার? কার মেয়ে তুমি? ছোট কাকিমণি আমাকে তার সামনে নিয়ে গিয়ে মাথায় চুমু দিয়ে বললেন, ও হলো আমাদের অনু, এই বাড়ির আলো, মেজ ভাইয়াজানের মেয়ে। ফুপি ছলছল চোখে আমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, কেমন আছিস মা? তোর মায়ের সাথে শেষ যখন ফোনে কথা হয়েছিল, তুই তখন তার পেটে ছিলি। তার কত আশা ছিল তোকে নিয়ে।
সে যে এভাবে অকালে চলে যাবে ভাবিনি। খবর পেয়েও একটা বারের জন্য মুখটাও দেখতে আসতে পারেনি। আমি অবাক হয়ে তাকালাম। আমার মায়ের সাথে আপনার যোগাযোগ ছিল ফুপি? কেউ তো কোনোদিন বলেনি। কারণ তখন বাড়ির কারোর সাথে যোগাযোগ না থাকলেও তোর মায়ের সাথে আমার যোগাযোগ ছিল। সে যে আমার সবচেয়ে প্রিয় সই ছিল রে। এই বাড়িতে তার আসা যাওয়া, মেজো ভাইয়াজানের নজরে পড়া আর তারপরে বিয়ে, সব আমার চোখের সামনে হয়েছে। ফুপি থামলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার অরণ্য কোথায়? সে নাকি বাড়িতে আসে না। আমি আসবো শুনেও কি একবারও দেখা করতে আসবে না? আসবে। তার বুড়ি একবার ডাক দিলে দৌড়ে চলে আসবে। বড়মা আমায় এক হাতে আগলে দাঁড়ালেন। ফুপি হেসে ফেলে বললেন, আর আমার আদরের সৌর্য কই? সারাটাক্ষণ সে আমার আঁচল ধরে ঘুরতো। সে আমাকে এয়ারপোর্টে নিতেও গেল না। সৌর্য তো ঢাকাতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে। কাল চলে আসবে। আজকে নাকি খুব ব্যস্ত। তোমার বড় ভাইয়া জানতো ছেলেকে ব্ল্যাকমেইল করে এখানে আনছে, তাই ছেলে রেগে আছে। বড় ভাইয়া জানতো ঠিকই করেছে। একটা মাত্র ছেলে বাড়ি পরিবার থেকে দূরে থাকবে কেন? তোমরাও আর দূরে থাকতে পারবে না। একবার যখন এসেছো, এবারে 1 মাসের আগে ছাড়ছি না। ওরে বাবারে, 1 মাস? সায়রা আপু পাশ থেকে বলে উঠলেন, মম, না থাকলেও আমি থাকবো। বিকজ আমি তো পুরোপুরি এখানে সেটেল হওয়ার প্ল্যান নিয়ে এসেছি। আই এম সো এক্সাইটেড। ছোট চাচু সায়রা আপুর মাথায় হাত ছুঁয়ে আদর করে দিলেন। ববি হাই তুলে বলল, মম, আই নিড রেস্ট। বাবার দ্বিতীয় স্ত্রী আগ বাড়িয়ে কুলসুম খালাকে ডেকে বললেন তাদের রুমে নিয়ে যেতে। কুলসুম খালা যাওয়ার সময় আমার আর নিজুম আপুর পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে গেল, তোমরা তোমাগো ওই বিদেশি ভাই বোন গুলার থাইকা দূরে থাইকো। আমরা অবাক হয়ে বললাম, কেন? কেমন যেন ব্রিটিশ ব্রিটিশ ভাব। আমার ভালো লাগে নাই। পিচ্চিটাও ইংরেজি মারায়। তার কথায় আমরা দুই বোন ফিক করে হেসে দিলাম। দাদুর রাগের কারণে ফুপি সেদিন তার রুমে যাওয়ার সাহস পেল না। উৎসবের আমেজ, বাড়ির সবাই বিভোর। রাতে অনেক আড্ডা হলো। সায়রা আপুকে যতটা মডার্ন আর ইগোওয়ালা ভেবেছিলাম, সে আসলে তেমন নয়। কয়েক ঘন্টার মধ্যেই সে আমাদের সবার আপন হয়ে গেল। কাজিনদের মধ্যমণি হয়ে উঠল সে। আর আমার তাকে প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু সেই পছন্দ বড্ড ক্ষণস্থায়ী হলো। কারণ সায়রা আপু নিজের অজান্তেই আমার প্রিয় জিনিসগুলো ভাগ্য জোরে পেতে শুরু করলেন। আর আমি দুর্ভাগ্যবতী রয়ে গেলাম। সেদিন থেকে, যেদিন সৌর্য ভাই বাড়িতে আসলেন, লনের ঘাসে বসে বড়রা চায়ের আসরে মগ্ন, ছোটরা ছোটাছুটিতে ব্যস্ত, আর সায়রা আপু সকালের স্নিগ্ধ পরিবেশে সুব্রসন খান ভিলার অন্দরমহলটা সেদিন বেশ জমজমাট ছিল। লনের সবুজ ঘাসের ওপর বড়রা চায়ের আসরে মশগুল, ছোটদের ছোটাছুটিতে চারপাশ মুখর। আর সায়রা আপু, তিনি নির্বিকার চিত্তে আমার প্রিয় দোলনাটায় বসে আছেন, কানে ইয়ারপ্যাড গোজা, নিবিষ্ট মনে ট্যাবে মগ্ন। ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখে বুকের ভেতরটা অভিমানে চুরমার হয়ে গেল। ওই দোলনাটা শুধু আমার। ওখানে আমি ছাড়া কাউকে বসতে দিই না। অথচ সায়রা আপু কত অবলীলায় সেখানে দখল জমিয়েছেন। নিজের প্রিয় জিনিসের ওপর অন্য কারো ভাগ বসানো মেনে নেওয়ার মতো অত উদার আমি অন্তত হতে পারবো না। অভিমানে মুখ ফুলিয়ে বারান্দা থেকে সোজা রুমে ঢুকে পড়লাম। নিচে আর নামিনি। সকাল থেকে কেউ কিছু জিজ্ঞেস করলেই না বা হু বলে এড়িয়ে গেছি। নিজুম আপু কয়েকবার ডাকতে এলেও সাড়া দিইনি। যেন মুখে কুলু বেটেছি। মনে মনে নিজেকে বোঝাচ্ছি, কয়েকদিনের জন্যই তো এসেছে, আবার তো চলেই যাবে। অতিথি মানুষ, বসুক না। কিন্তু অবাধ্য মন কি আর প্রবোধ মানে? নিজের প্রিয় জিনিসে ভাগ বসানো যে কতটা কষ্টের তা শুধু ভুক্তভোগীই জানে। তার ওপর কালকের পায়ের ব্যথাটা আজ যেন আরো জাঁকিয়ে বসেছে। সকালবেলায় রুকাইয়া আপু এসে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছে। সাথে বোনাস হিসেবে জুটেছে হাজারো বকা। আজ বাদ কাল আপু বিয়ে করে চলে যাবে, তখন আমার কি হবে? সত্যি বলতে ইদানিং কোনো এক অজানা কারণে আমার জীবন নিয়ে রুকাইয়া আপুরই যেন ভাবনা বেশি।
হওয়ারই কথা। বড় বোনেরা তো মায়ের সমতুল্য হয়। এর জন্যই হয়তো লোকে বলে বড় বোনদের গা থেকে নাকি মায়ের শরীরের গন্ধ আসে। রুকাইয়া আপু আপন না হয়েও আমার জন্য যা করে তা কোনো আপন বোনের চেয়ে কম নয়। আগে ভাইয়া আমাকে সব সময় আদর করে খাইয়ে দিত। সে বলতো, আয় বুড়ি, এত কম খেলে মানুষ হবি কি করে? নিজেকে তো একটু যত্ন করতে হবে নাকি? একদম হাড্ডিসার হয়ে যাচ্ছিস। ভাইয়ার কথা মনে পড়তেই বুকটা হু হু করে ওঠে। বাবার দ্বিতীয় স্ত্রী যখন আমার কোনো অনুমতি না নিয়ে মায়ের একমাত্র স্মৃতি বিজড়িত শাড়িটা অন্য একজনকে দিয়ে দিয়েছিলেন, আমি কেঁদে তাকে অনেক কথা বলেছিলাম, যার জবাবে সে আমাকে আর আমার মৃত মাকে নিয়ে বিষাক্ত কথা শোনাচ্ছিল। তখন অরণ্য ভাইয়া হুট করে এসে সব শুনে ফেলে এবং তাকে অনেক কড়া কথা শোনায়। এমনকি সেদিন সে বাবাকে পর্যন্ত ছাড়েনি। বাবা তখন চড়া গলায় ভাইয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, সারাদিন আমার টাকায় উড়িয়ে আমার মুখে মুখেই তর্ক করিস। ভুলে যাস না, যার জন্য আজ তোর মা আমাদের সাথে নেই, সেই মেয়ের হয়ে তুই বাবার মুখে মুখে তর্ক করছিস। এই মেয়েকে যে এখনো আমি এই বাড়িতে পালছি, এটাই তো ওর অনেক বড় ভাগ্য। ভাইয়া সেদিন ভীষণ রেগে গিয়েছিল। বাবাকে কঠোর গলায় বলেছিল, মা মোটেও অনুর জন্য মরা যায়নি। জন্ম মৃত্যু কারো হাতে থাকে না আব্বু। আমার বোনকে আপনাকে আর পালতে হবে না, আমি নিজেই ওর সব দায়িত্ব নিতে পারবো। আপনি বরং আপনার স্ত্রীর মৃত্যু শোক পালন করুন। দয়া করে আমার বোনকে অপবাদ দেওয়া বন্ধ করুন। ভাইয়া সেদিন এতটাই রেগে গিয়েছিল যে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাড়ির সকলে আমাদের আটকে দেয়। আমিও দাদু আর বড় আম্মুদের ছাড়তে চাইনি, কিন্তু ভাইয়া এই বাড়িতে এক মুহূর্ত থাকতে রাজি হলো না। শেষমেশ আমাকে রেখে যেতে বাধ্য হয়েছিল সে। ভাইয়া এক বস্ত্রে এই বাড়ি ছেড়ে চলে গেল। সে এখন আর বাবার থেকে টাকা নেয় না। এখন সে নিজে চাকরি করে প্রতি মাসে নিয়ম করে আমার জন্য টাকা পাঠায়, যাতে কারোর দয়ায় আমাকে চলতে না হয়। পড়াশোনার সব খরচ সে একা বহন করে। প্রথম প্রথম বড় চাচ্চু রাগ হলেও ভাইয়ার এই আত্মসম্মানের কাছে হার মেনে নিয়েছেন। আপু খাইয়ে দিয়ে যাওয়ার পর বই নিয়ে বিছানায় একা বসে রইলাম। পায়ের ব্যথাটা ভীষণ বাড়ছে। নিচে লনে তখন অন্য দৃশ্য। রাফি সায়রা আপুর পাশে গিয়ে ঘেসে বসলো। কি দেখো আপু? সায়রা মুচকি হেসে বলল, এই তো টম ক্রুজের মুভি, আমার ফেভারিট হিরো। বলতে পারো হি ইজ মাই ক্রাশ। রাফির কাছে সায়রা আপুকে মোটেও খারাপ লাগেনি। কাল রাতে এসেছে, অথচ এরই মধ্যে সবার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। একটু কম কথা বলে, তবে গুছিয়ে কথা বলে, ঠিক যেন রুকাইয়া আপুর প্রতিচ্ছবি। অনু আপু আর নিজুম দুজনেই বাচাল, কেউ কারো কম যায় না। রাফি সুযোগ বুঝে সায়রা আপুর কানে গোজা ইয়ারপ্যাড গুলো টান দিয়ে দৌড় দিল। সায়রা আপু আচমকা এই কাণ্ডে হকচকিয়ে গেলেও পরক্ষণেই হেসে উঠল। ব্যাড বয়, গিভ ইট টু মি। সে রাফির পিছু ছুটতে শুরু করলো। ববি আর রিদানও তাতে যোগ দিলে মুহূর্তেই পরিবেশটা কলকলিয়ে উঠল। আচমকা পা পিছলে পড়ে যেতেই সায়রা ভয়ে চোখ বুজে ফেলল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করল না, বরং অনুভব করল কোনো এক বলিষ্ঠ হাত তাকে আগলে রেখেছে। সায়রা ধীরে ধীরে চোখ খুলল। সামনেই দাঁড়িয়ে এক গম্ভীর ও আকর্ষণীয় পুরুষ। তীক্ষ্ণ ও শক্ত চোয়াল, সুঠাম দেহ, হালকা ট্রিম করা দাড়ি, চোখে দামি সানগ্লাস, আর সিল্কি চুলগুলো বাতাসে অবিন্যস্ত ভাবে উড়ছে। তার চোখের ওই শীতল দৃষ্টিতে সে কোনো মেয়েই প্রথম দেখাতেই টুপ করে প্রেমে পড়ে যেতে বাধ্য। সায়রাও প্রথম দেখায় মুগ্ধ হলেও পরক্ষণেই সৌর্যের কথায় তার মন বিষিয়ে গেল। পুরুষটির তিক্ত স্বরে বলা কথাগুলোই কমন সেন্স কি একদম লোপ পেয়েছে? এত বড় মেয়ে হয়ে এভাবে বাড়ির বড়দের সামনে দাপাদাপি করছেন কেন? লজ্জা শরম কিছু নেই? বাড়িটাকে কি খেলার মাঠ মনে হয়? এরা বাচ্চা, কিন্তু আপনি তো বাচ্চা নন। সায়রার ভ্রু কুঁচকে গেল। তড়িৎ উত্তর দিল সে, আপনাকে তো আমি ধরতে বলিনি মিস্টার। ধরছেন কেন? নিজেই ধরে আবার উল্টো পাল্টা বলছেন। কথাটা শেষ হতেই সৌর্য তাকে এক ঝটকায় ছেড়ে দিল। সায়রা অপ্রস্তুত হয়ে ধপ করে নিচে পড়ে গিয়ে ব্যথায় কোকিয়ে উঠল। সৌর্য নিষ্প্রিয় ভাবে বললেন, ধরার জন্য সরি,
বাট ছাড়ার জন্য আই এম নট সরি, ইটস ইওর ফল্ট, নট মাইন। সাইরার চোখ ছলছল করে উঠল, রাগে গা কাঁপছে তার। সে উঠে দাঁড়িয়ে বলল, অসভ্য, ম্যানারলেস, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ? সৌর্যের রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। নিজের বাড়িতে দাঁড়িয়ে এক মেয়ের কাছ থেকে ম্যানারলেস অপবাদ শুনতে হবে, তার উপর এত বড় মেয়ে, অথচ গায়ের পশ্চিমাদের মতো পোশাক, যা এই রক্ষণশীল বাড়িতে বেমানান। বাড়িতে এত বয়স্ক পুরুষ মানুষের সামনে এভাবে অগোছালো পোশাকে থাকার পর সে আবার তাকে ম্যানার্স শেখায়। সৌর্য আর দ্বিতীয়বার সায়রার দিকে তাকালো না। তিনি বেশ করেই বুঝতে পারলেন এটা তার আমেরিকান ফুপির কোনো প্রোডাক্ট হবে। তিনি শক্ত মুখে বললেন, অতিথি, তাই এবারের মতো বেয়াদবি মাফ করলাম। নেক্সট টাইম এমন ব্যবহার করলে চড়িয়ে গাল লাল করে দেব মেয়ে। বড়দের সম্মান দিয়ে কথা বলতে শিখুন। বলেই সে গটগট করে হেঁটে চলে গেল। সৌর্যভাই সোজা বড়দের সাথে কুশল বিনিময় করতে গেল, আর সায়রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। প্রথম দেখায় কোনো মানুষের সাথে এমন বাজে ইমপ্রেশন হতে পারে, তা হয়তো সায়রা আপুর ধারণার বাইরে ছিল। সৌর্য ভাই সোজা বড়দের সাথে কুশল বিনিময় করে কিছুক্ষণ গল্প করলেন। ফুপি তো অনেক বছর পর তার আদরের ভাতিজাকে পেয়ে জড়িয়ে ধরে আবেগে ভাসছিলেন। ড্রয়িং রুমে কিছুক্ষণ আলাপ আলোচনা চলল। সৌর্য ভাই সবার থেকে বিদায় নিয়ে বিশ্রাম নিতে নিজের রুমের দিকে পা বাড়ালেন। হুট করে দিক পরিবর্তন করে আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। দরজায় কড়া নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আনু। সৌর্য ভাইয়ের সেই গম্ভীর কণ্ঠস্বর শুনে আমার পিলে চমকে গিয়েছিল। ফোনে বলা সেই শাসানি গুলো মনে পড়তেই গলা শুকিয়ে কাঠ। আমি নিশ্চিত ছিলাম আজ আমার কপালে নির্ঘাত শনি আছে। বইটা একপাশে সরিয়ে তড়িঘড়ি করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর নাটক শুরু করেছিলাম। সৌর্য ভাই ঘরে ঢুকছিলেন, অনুভব করেছিলাম তিনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তারপর ধীর পায়ে এগিয়ে এসে পায়ের কাছের কাঁথাটা সরিয়ে দিলেন। হাতে কিছু একটা নিয়ে আমার ব্যান্ডেজ করা পাটা খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে শুরু করেছিলেন। আমি একটু কায়দা করে এক চোখ খুলে দেখার চেষ্টা করছিলাম তিনি কি করছেন, কিন্তু সেই ধুরন্ধর লোকটা তীক্ষ্ণ নজর এড়ানো কি অতই সহজ? তিনি নিচু স্বরে বললেন, নাটক বন্ধ করে উঠে বসো। আজকে তোর সাথে অনেক বোঝাপড়া আছে আমার। ধরা পড়ে গিয়ে আমি মিনমিন করে উঠে বসেছিলাম। সৌর্য ভাই আমার সামনে একদম মুখোমুখি বসেছিলেন। তার চোখের চাউনি বলছে তিনি তুখর রেগে আছেন। চোয়াল শক্ত করে তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে হয়েছে এটা? দৌড় দিতে গিয়ে আমি আমতা আমতা করে বললাম, কেন দৌড় দিয়েছিলি? ক্লাসে দেরি হয়ে গিয়েছিল তাই। ক্লাসে তোর জন্য কে অপেক্ষা করছিল রে, যার জন্য তোর এত তাড়া ছিল? আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সৌর্য ভাইয়া এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলছেন। আমি জানি না কেন ঝোঁকের মাথায় মুখ দিয়ে বেরিয়ে গেল, একজন আছে যার জন্য আমাকে প্রতিদিন দ্রুত যেতে হয়, দেরি হলে সে খুব মাইন্ড করে। সৌর্য ভাইয়ের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গিয়েছিল। বিদ্রুপের স্বরে বলেছিলেন, উফ, কি প্রেম! দেরি হলে সে মাইন্ড করে। তা কে সে, ছেলে নাকি মেয়ে? অবশ্যই ছেলে। তার উপরের রাগ থেকেই আমি কিছুটা জেদ করেই বললাম, কি কি বললি? আর একবার বল, শুনতে পাইনি আমি। সৌর্য ভাইয়া আমার দিকে ঝুঁকে এলেন। নাক টিপলে এখনো দুধ বের হয়, তার আবার একজন আছে, সে আবার ছেলে। তোর কলিজা দেখে আমি অবাক হচ্ছি অনু। বয়স কত তোর? এখন মাইন্ড করা কাকে বলে সেটা আমি তোকে দেখাচ্ছি। তোর দৌড়ানোর স্বাদ আজ আমি মিটিয়ে দিব। বলেই সৌর্য ভাইয়া আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করেছিল। তার হাত গিয়ে পড়ল পড়ার টেবিলে থাকা আমার স্টিলের স্কেলটার ওপর। সেটা হাতে নিতেই আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। আমি ভয়ে তোতলাতে তোতলাতে বলে ফেললাম, আ আমি তো তোমার কথা বলেছি, ক্লাসে না দেখলে ইশতিয়াক ভাইয়া তোমার কাছে নালিশ করে। আমি সেটাই বলছি, অন্য কিছু না, সত্যি বলছি। কিন্তু সৌর্য ভাই থামেননি। সেই স্কেলটা হাতে নিয়ে আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন। আমার তখন নাভিশ্বাস ওঠার মতো অবস্থা, হার্টবিট যেন গলার কাছে এসে লাফাচ্ছিল।
হুট করে মাথায় এক বুদ্ধি আসতেই আমি জ্ঞান হারানোর ভান করে বিছানায় এলিয়ে পড়েছিলাম। সেদিন সূর্য ভাইয়া বোধহয় সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তার হাতের স্কেলটা হাত থেকে পড়ে গেল। তিনি অস্থির হয়ে আমার গালে হাত রেখে ডাকতে শুরু করেছিলেন, এই অনু, কি হয়েছে তোর? এই, আমি তো মারিনি, তাকাও আমার দিকে, চোখ খোলো। এই, এই ছোট্ট পাখি, প্লিজ চোখ খোলো, আমি কিচ্ছু করিনি অনু, আমার দম আটকে আসছে, চোখ খোলো প্লিজ। সত্যি বলতে সূর্য ভাইয়ের মুখে এই ছোট্ট পাখির ডাকটা আমার কাছে সবচেয়ে প্রিয়। যদিও তিনি আমাকে সবসময় ডাকতেন না, নিজের যখন মনে হতো শুধু তখনই একবার ডাকতো। সূর্য ভাইয়ের সেই গগনবিদারী চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল। ছোট চাচু তো ভয়ে ডাক্তারকে কল করেই দিচ্ছিলেন। সবাই যখন দিশেহারা তখন কুলসুম খালা ভিড় ঠেলে সামনে এসে বলেছিলেন, আরে ডাক্তার লাগবো না, সূর্য বাবা, আমার এই জুতাটা শুকাইয়া ধরো নাকের কাছে, দেখবা টাস কইরা ঠিক হইয়া যাইব। সূর্য ভাইয়া এমন অবান্তর কথা শুনে রাগী চোখে খালার দিকে তাকালেন, কিন্তু খালা কোনো তোয়াক্কা না করেই নিজের পায়ের জুতো খুলে আমার নাকের কাছে আনতে চেয়েছিলেন। দুর্গন্ধে আমার নাড়ি ভুড়ি উল্টে আসার উপক্রম। এক ঝটকায় আমি চোখ মেলে বসে বললাম, জুতো শুকাবা কেন? আমার তো কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। মুহূর্তে সবার চোখ কপালে উঠে গিয়েছিল, কিন্তু সূর্য ভাইয়ের মুখটা থমথমে হয়ে রইল। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছিল। সেই আগুনের মতো দৃষ্টির দিকে তাকাতে না পেরে আমি চোখ নামিয়ে নিয়েছিলাম। এতক্ষণ এটা কি ছিল? নাটক? আমার সাথে নাটক করছিলি তুই? আমাকে ওভাবে ছটফট করতে দেখে তুই চুপ করেছিলি? আমি ভয়ে তোতলাতে তোতলাতে বলছিলাম, আসলে আমি, কিন্তু কথা শেষ হওয়ার আগেই সপাটে একটা চড় এসে লেগেছিল আমার গালে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সূর্য ভাই দাঁতে দাঁত চেপে বলেছিলেন, ইম্যাচিওর বাচ্চা একটা, তোদের মতো বাচ্চারা সবসময় অন্যকে কষ্ট দিয়ে মজা পায়, তোরা কখনো অন্যের অনুভূতি বুঝিস না। ছোট চাচু আত্মীয় উঠে বলেছিলেন, সূর্য। সূর্য ভাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে কঠোর গলায় বললেন, তোমাদের মেয়েকে বারণ করে দিও চাচু, নেক্সট টাইম যেন আমার সাথে এমন নাটক করার দুঃসাহস না করে। বলেই তিনি গটগট করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। সবাই তখন অবাক হয়ে ভাবছিল ঘটনাটা আসলে কি ঘটলো। আমারও একই অবস্থা। সেই কঠোর চর আর তার অদ্ভুত কথার মানে আমি সেদিন কিছুই উদ্ধার করতে পারিনি। গালে হাত দিয়ে ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়েছিলাম। বড়মা আমায় জড়িয়ে ধরেছিলেন। নিজুবাপু এতক্ষণ ঠোঁট চেপে হাসি আটকে রাখলেও সূর্য ভাই রুম থেকে বের হতেই ফিক করে হেসে দিয়েছিলেন। তোর কালকের দেখা স্বপ্ন অবশেষে সত্যি হলো রে। সূর্য ভাইয়ের চর খেয়ে তোর সকাল শুরু হলো অবশেষে। উপস্থিত সবাই তখন একসাথে হেসে উঠেছিল। সায়রা আপুও দরজার ওপাশে দাঁড়িয়ে হাসছিল। তবে হাসির মাঝেও সে একবার সেই রাগী পুরুষটির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিয়েছিলেন। হয়তো মনে মনে সেদিন ভেবেছিল, এই লোকটা কি যাকে পায় তাকেই শাসন করে বেড়ায় নাকি? লোকটা অদ্ভুত, বড্ড বেশি অদ্ভুত, তবে অদ্ভুত রকমের সুন্দর। বর্তমান, হঠাৎ পাশে কারোর উপস্থিতি পেয়ে অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম। পাশে তাকিয়ে চমকে উঠলাম, দেখি রাফি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে আতঙ্ক। সে কাঁপা গলায় বলে উঠল, অনু আপু। নিচে সূর্য ভাইয়া এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে।